নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। ইব্রাহিমপুরে প্রাক্তন কুঠিবাড়িটির পাশেই নির্মিত হয়েছে নতুন এক ইমারত। পুরনো কুঠিবাড়িটির ধ্বংসস্তূপ এখনও বিদ্যমান। প্রকৃতির যা নিয়ম, ধ্বংসস্তূপের ওপরেও আবার প্রাণের আবির্ভাব হয়, সেখানে জন্মে গেছে অনেক গাছপালা। সেদিকে অঙ্গুলি নির্দেশ করে ভুজঙ্গধর বললেন, ওই দেখেন, ওই ছিল আসল কুঠিবাড়ি। নীলকর সাহেব গো পায়দারা এক রাইতে আগুন লাগাইয়া দিছিল। বউ ছাওয়াল মাইয়া লইয়া আমি সেই রাতেই নিরাশ্রয়। তারা খাওয়া ইন্দুরের মতন আমি প্রাণের ভয়ে সকলডিরে লইয়া পালাইছি। নবীন কুমার সেদিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ভুজঙ্গধর পুনরায় বলল, আপনি যেখানে খাড়াইয়া আছেন ঠিক ওইখানেই একদিন আপনার অগ্রজ গঙ্গানারায়ণ সিংহ অকস্মাৎ আইসে খাড়াইয়াছিলেন। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। আমি তেনারে চিনব কেমনে? পরে নরসুন্দর ডাকাইয়া খৌড়ি করাতেই তেনার আসল রূপ বাহির হইল। নবীন কুমার জিজ্ঞেস করল, নীলকর সাহেবরা এখন প্রজাদের সঙ্গে কিরকম ব্যবহার করে? ভুজঙ্গধর বলল, কমু, সব আপনারে কইলা কমু। আগে মুখ হাত ধুন, বিশ্রাম করেন। 5 জনে কয় যে আমার ব্রাহ্মণের রান্নার হাত নাকি সরেস। যদি আজ্ঞা হয় তবে আজই আমার ঘরে আপনার আহারাদির ব্যবস্থা করি। নদীকূলে বজরা থেকে নেমে বেশ খানিকটা হেঁটে আসতে হয় এই কুঠিবাড়িতে। ভুজঙ্গধর পালকির ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু নবীন কুমার তাকে নিরস্ত করে পদক বুঝে এসেছে। গ্রামের কোনো প্রজাই তাকে চেনে না। অনেকে তার মুণ্ডিত মস্তক দিব্যকান্তির দিকে বিস্ময়ে ভরা নয়নে চেয়ে থেকেছে। ভূতপূর্ব কুঠিবাড়ির আঙিনা থেকে ভুজঙ্গধর তাকে নিয়ে এলো নতুন গৃহে। তার মধ্যে একটি কক্ষের দ্বারে তালা খুলে ভুজঙ্গধর বলল, ওই দেখেন, ব্যবস্থার কোনো ত্রুটি রাখি নাই। এই ঘরের খাট, আলমারি, তোশক, বালিশ, বিছানা সবই নতুন। জমিদার বাড়ির কেউ যদি কোনদিন আসে সেই দাগ্গা সাজায়া রাখছি, কিন্তু গত 6 বৎসরের মধ্যে কেউ আসে নাই। নবীন কুমার কিছুটা বিভ্রান্ত হয়ে গেছে। ভুজঙ্গধরের কথার দুঃসয় উত্তর খুঁজে পাচ্ছে না। এই বিষয়টি নিয়ে সে আগে কোনো বিষয় চিন্তাই করেনি। বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে তাদের জমিদারি আছে, সেই কথা শুধু জানে। সেই জমিদার পরিচালনা বিষয়ে তার কোনো জ্ঞান নেই। দুজন ভৃত্য অবিলম্বে কক্ষটি ঝাড়পোছ করে দেওয়ার পর নবীন কুমার সেই কক্ষে প্রবেশ করল। ভুজঙ্গধর ভূমিতে আসন গ্রহণ করে আবার সেই বিদ্রুপ ও কৌতুক মিশ্রিত সুরে বলল, আমি আপনি গো জমিদারি গ্রাস করে লইছি বটে, কিন্তু আমারে একেবারে নিমুখ হারাম কইতে পারবেন না। তাইলে আর জমিদারি লোকগা এমন ঘর সাজায় রাখছি কেন? এই ঘরে কিন্তু আজ পর্যন্ত কেউ শোয় নাই। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা বাবু গঙ্গানারায়ণ মশাই অন্তত একবার আসবেন এমন আশা কইরাছিলাম। তিনি আইলে নিজেও খুব খুশি হতেন। তিনি প্রজাগো পক্ষ লইয়া নীলকর সাহেবগো বিরুদ্ধে জবর লড়াই দিছিলেন। এবার আইলে তিনি স্বয়ং সেই লড়াইয়ের ফলাফল স্বচক্ষেই দেখতে পারতেন। নবীন কুমার জিজ্ঞেস করল, কি হয়েছে ফলাফল? যে ম্যাকগ্রেগর সাহেবের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইতো, এমনকি আমাগো বুকের মধ্যেও গুড়গুড়াইতো, সেই ম্যাকগ্রেগর সাহেব আত্মহত্যা করেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লেডির সাথে তার যেন কী সব হয়েছিল। যাই হোক, সে কথা, সে বেটা পাইছে তার পাপের শাস্তি। তারপর একদিন নীলকুঠিতেও আগুন লাগে। সাহেবরা সব পিঠ টান দিচ্ছে, এখানে আর নীলকুঠি নাই। আমাগো কুঠি যারা পুড়াইয়া দিছিল তারা নিজেরাও নিস্তার পায় নাই। এখন আর এই এলাকার জমিতে নীল চাষ হয় না, আবার সোনার ধান ফলে। শুনে আমিও খুশি হলাম যে আমার দাদা যে কারণের জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলেন তা সার্থক হয়েছে। কিন্তু তিনি শহরে গিয়ে অন্যান্য মতন ফুকা জমিদার হইলেন, আর গ্রামে আইলেন না। আমার দাদা অনেক রকম কাজ নিয়ে ব্যস্ত, না আসতে পারা তার পক্ষে মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু কলকাতা থেকে আমাদের এস্টেটে আর কোনো কেউ কখনো আসেনি বলতে চান? তা হতেই পারে না। আইসে গোড়ায় গোড়ায় প্রত্যেক বছরই একবার দুবার আমলা গোমস্তরা আইছে। আমি তাকে হাঁকাইয়া দিছি। ওই দিবাকরে তো আইছিল 3 বার। আমি তারে কইছি, যে বেটা ফের এদিকে আইলে তোর মাথা ফাটাইয়া দিম।
আমাদের প্রতিনিধিকে কেন আপনি হাঁকিয়ে দিয়েছেন তা জানতে পারি কি? নিশ্চয়ই জানতে পারেন। দিচ্ছি, আমার খুশি। শোনেন শোনেন, এমন উত্তেজিত হন কেন? স্পষ্ট কথা শোনার অভ্যেস আপনাগো নাই, তাই মাথা গরম হইয়া যায়। শোনেন, আমি যদি হই শিয়াল, তাহলে আপনাগো ওই আমলা গোমস্তরা হইল কুমির। পরের ধনে পোদ্দারি করতে গেলেও আমারে তবু খাটতে হয়, আর ওরা আইসা লুঠের বকরা চায়। অগহাতে আমি টাকা দিমু কেন? জমিদার আইলেও না হয় হিস্সা বুঝায় দিত। অগহাতে টাকা দিলে সে টাকা আপনাকে এস্টেটের তবিলে জমা করবে কইতে চান? কোনো দিন না। অন্তত 3 ভাগের 2 ভাগ ওরা নিজেরা হজম করবে। তাই আমি ঠিক করলাম ওগো দিমু কেন, পুরোপুরি আমি নিজেই খাই। আমারও পরিপাক শক্তি কম নয়, দিব্যি হজম হইয়া যায়। অর্থাৎ যে কোনো কৌশলে জমিদারকে ঠকানোই আপনার মূল উদ্দেশ্য। তাইলে ছোটবাবু, এ কথার জবাব দেন তো। নীলকরের অত্যাচারে আমি যখন বউ ছাওয়াল মাইয়া লইয়া নিরাশ্রয় হইয়াছিলাম, তখন জমিদার আমারে দেখছিলেন? জমিদার একবারও কি চিন্তা করেছিলেন যে আমি কোথায় থাকুম, কি খামু, আমি মরলাম না বাঁচলাম, হ্যার কেউ খোঁজ নিচ্ছে? এই যে কি সাংঘাতিক আকাল গেল, গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে হাহাকার, তখন প্রজাগো একটুও কি সাহায্য করেছে জমিদার? সেসব যদি না করে, তবু আমি জমিদারের গোমস্তা আইলে তার পা ধোয়ানোর জল দিয়ে খাতির করুম, আর তার হাতে টাকার থলি তুইলা দিমু? অন্য সব জমিদারের মহলে নিয়মিত আসে বলতে চাও? অন্য সব জমিদাররা মহলে নিয়মিত আসে বলতে চান? যারা আসে না, তাগো জমিদারি আজ না হোক কাল লাটে উঠবে। আপনার পিতামহ নিয়মিত আসতেন, আপনার পিতা ঠাকুরও যৌবনে আসছেন বেশ কয়েকবার। তারপর আপনার জ্যেষ্ঠ ভাতারে পাঠাইতেন। তারপর যেই আসা বন্ধ হলো, আপনাদের জমিদারি দশাও জল শুকনো নদীর মতন হলো। আর বেশি দিন নয়। আমরা যদি এই জমিদারির অংশ বিক্রি করে দিতে চাই, তা পারবেন, কিন্তু দাম পাবেন না। এই ফোকরা জমিদারি কিনবে কেডা? আপনি ফোকরা করে রেখেছেন বোঝা যাচ্ছে। বোঝা অত সহজ নয় ছোটবাবু। আগে গ্রামের অবস্থা ভালো করে নিজের চোখে দেখেন, তারপর বুঝবেন। জমিদারির অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে, সে কথা আপনি আমাদের চিঠি লিখে তো জানাননি। আমার বিপদের সময় অন্তত 7খানা পত্র পাঠিয়েছিল আপনাদের কাছে, একখানেরও কোনো জবাব পায়নি। মানলাম আপনার জ্যেষ্ঠ ভাতা তখন জেল খাটতেছিলেন, কিন্তু আপনিও তখন নিতান্ত অবোধ বালকটি তো নন। আপনার 20-21 বছর বয়স, কিন্তু আপনি তখন একটুও নজর দেন না। আপনি তখন মহাভারত রচনার মতন মহৎ কর্মে ব্যস্ত ছিলেন। আপনি নমস্য ব্যক্তি। আমি ব্রাহ্মণ না হইলে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কিন্তু আপনি জমিদার হিসাবে অপদার্থ। আপনি বিধবা বিবাহের জন্য লক্ষ টাকা ব্যয় করেছেন শুনছি, কিন্তু আপনি আপনার গ্রামগুলোর অনাহরি মানুষদের জন্য এক মুঠা অন্নও দেন নাই। আমি বিধবা বিবাহের প্রচলনের জন্য অর্থ সাহায্য করে ভুল করেছি বলতে চান? না, ভুল কেন করব? অতি মহান আদর্শের কাম করেছেন। কিন্তু এদিকে যে আপনাগো অবিবেচনার ফলে গ্রামের কত গৃহস্থ বাড়ির বউ অকালে বিধবা হলো, সে খবর রাখেন নাই। নবীন কুমারকে নিরুত্তর অবস্থায় গুম হয়ে যেতে দেখে ভুজঙ্গদা উঠে দাঁড়িয়ে কণ্ঠস্বর বদলে বলল, আরে রাম রাম, আমি শুধু বকবকি করতেছি। আপনার খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা হইল না এখনো। আপনি বিশ্রাম করেন ছোটবাবু, আমি একটু ভিতরে যাই। দিন দিনে ভুজঙ্গধরের কুঠি বাড়িতে কাটিয়ে দিল নবীন কুমার। লোকটির সঙ্গে দুবেলায় তার কথা কাটাকাটি হয়। ভুজঙ্গধর ইংরেজিতে নিরক্ষর হলেও বাংলা ও সংস্কৃতে যথেষ্ট পড়াশুনো করেছে। এই পরগনার বাইরেও জগৎ সম্পর্কে খবরাখবর রাখে, কিন্তু এই লোকটির কথাবার্তা সে পুরোপুরি সহ্য করতে পারছে না, আবার অগ্রাহ্য করতেও পারছে না। একদিন প্রাতঃকালে নবীন কুমারের নিদ্রাভঙ্গ হলো একটি গান সুরে। অতি সুমিষ্ট সুর, গানের কথাগুলো সুমধুর। নবীন কুমার ঘুম জড়িত চক্ষে উঠে এসে দেখল বাইরের প্রাঙ্গণে দাঁড়িয়ে একজন বৈষ্ণব গায়ক গোপীযন্ত্র বাজিয়ে গান গাইছে, আর সামনে একটি জল চৌকিতে বসে মুগ্ধভাবে শুনছে ভুজঙ্গধর। নবীন কুমারকে দেখে ভুজঙ্গধর শশব্যস্ত উঠে এসে জিজ্ঞেস করল, আপনার নিদ্রার ব্যাঘাত হলো নাকি ছোটবাবু? নবীন কুমার বলল, না। ভট্টাচার্য মশাই, গায়কটিকে এদিকে ডাকুন তো, গানটি ভালো করে শুনি।
গায়কটি নবীন কুমারের পরিচয় আগে থেকেই শুনে থাকবে নিশ্চয়। কাছে এসে ভূমিতে মস্তক ঠেকিয়ে প্রণাম করে বলল, দণ্ডবত হুজুর, আপনার পিতারে আমি গান শুনেছি, তিনি গান বড় ভালোবাসতেন। নবীন কুমার বলল, ওই গানটি আরেকবার গান তো, কথাগুলো সব বুঝতে পারেনি। গায়কটি আবার শুরু করল। নবীন কুমার সহর্ষে তারিফ করে বলল, বাহ বাহ, বড় খাসা বাদনী, এমন সুন্দর রূপক গান বহুদিন শুনিনি। এ গান কে রচেছে? এ তো রামপ্রসাদেরও নয়, তিনি কালী ভক্ত, আর এ গান বৈষ্ণবদের। গায়কটি বলল, আজ্ঞে, এ গান দাশু রায় মহাশয়। নবীন কুমার সবিস্ময়ে বলল, দাশু রায়? ভুজঙ্গধর বলল, সে কি ছোটবাবু, আপনি দাশু রায়ের নাম শোনেন নয়? বর্ধমান কাটোয়ার দাশু রায়ের গান বাংলায় কে না শুনেছে। আমাগো এইদিকে কাশিমবাজারে গাওনা করতে আসছেন অনেক কালই, তারপর তিনি দেহ রক্ষা করলেন, সে বোধ করি সে সেপাই যুদ্ধের বৎসরে। নবীন কুমার বলল, দাশু রায়ের নাম কেন জানবো না, কিন্তু সেই লোকটা যে অতি কুৎসিত কদর্য, খেউড়ে পাঁচালি গাইত, কথাগুলো তো সব ইতরামিতে ভরা, তার মুখ দিয়ে এমন গান বেরিয়েছে বিশ্বাস হয় না। ভুজঙ্গধর বলল, এই তো মজা, পঙ্কে পদ্ম ফোটে। তখন আবার বলা হলো তাকে গান গাইবার জন্য। নিতাই আবার গান ধরল। নিতাইয়ের গান মধ্যপথে থামিয়ে দিয়ে ভুজঙ্গধর জিজ্ঞেস করল, এ গান শুনেছেন কখনো ছোটবাবু? কন্তকার? নবীন কুমার বলল, এটি শ্যামা সঙ্গীত, অতি উচ্চাঙ্গের, এ গান নিশ্চয়ই রামপ্রসাদ কিংবা কমলাকান্তের। ভুজঙ্গধর হলো না, এই গান ওই দাশু রায়ের। একই মানুষ এই শ্যামা সঙ্গীত আর আগের বৈষ্ণব গান লিখেছেন। আমরা তাকে অশ্লীল পাঁচালিকার হিসেবেই জানি। এই দুটি গানেতে একটুও নোংরা কথা নেই। তাহলেই বোঝেন আপনারা কত কিছু ভুল জানেন। শোনেন তয় একটা গল্প কথা। এই গানে এই যে একখানা কথা আছে না, স্বররিপু হলো কোদণ্ড স্বরূপ, এই কোদণ্ড শব্দটার ঠিক অর্থ দাস মশাই জানতেন না। তিনি ভাবছিলেন কোদণ্ড মানে কোদাল, তাই সে কোদণ্ড দিয়ে কূপ খুঁড়াইছেন। কিন্তু আপনি সংস্কৃত অতি উত্তম জানেন। আপনার জানা আছে নিশ্চয় যে কোদণ্ড মানে হলো ধনুক, শুধু ধনুক, তীরও নয়। সুতরাং কোদণ্ড দিয়ে কূপ কাটা যায় না। দাশুরাই মশাই ভুলই করেছেন। এই জন্য একটা টোলের পণ্ডিতের ছাত্ররা দাশুরাই মহাশয়ের উপহাস করেছিল। লেখাপড়া তেমন শেখেন নাই দাশুরাই, একটা একটা ভুল হতেই পারে, কিন্তু এমন গান বানতে পারে কজন? নবীন কুমার বলল, বাহ, বেড়ে গল্পটি তো। দাশুরায়ের তো এসব দিকে এত সম্মান হয়েছিল তা আমি জানতাম না। তবে গল্প শোনার চেয়ে গান শোনা ভালো, আরও গান গাইতে বলুন ওকে। আরও 3-4খানি গান শুনে উত্তরোত্তর মুগ্ধ হয়ে নবীন কুমার একসময় বললে, একে আমি কলকাতায় নিয়ে যাব। এমন চমৎকারের সুরেলা কণ্ঠস্বর, শহরে গেলে যোগ্য সমাদর হবে। এর গান শুনে দাশুরায় সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের ভুল ভাঙবে। ভুজঙ্গধর বলল, ওকে আপনি কলকাতায় নিয়ে যাবেন? হ্যাঁ, আমি যখন ফিরবো আমার সঙ্গে যাবে। বাহ, অতি উত্তম প্রস্তাব। নিতাই চাঁদের কপাল খুইলা গেল। কিরে নেতাই, ছোটবাবুর সাথে কলকাতায় যাবি? নিতাই চাঁদ গান থামিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে। লোকটির বয়স অন্তত 60 হবে। কেশবিরল মস্তক, মুখখানি খুব সরু, তার আকৃতিতে কেমন যেন একটা শালিক পাখির ভাব আছে, গায়ে একটা নামাবলি। ভুজঙ্গধরের প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে সে সম্মতিসূচক ঘাড় নাড়ল। তারপর বলল, তেমন সৌভাগ্যই কি আমার হইবে? ভুজঙ্গধর বলল, তুই ছোটবাবুর লেক নজরে পড়ে গেছিস, তোর আর কি চিন্তা? আজ যাইতে করলে আজই যাবি। নিতাই চাঁদ বলল, নিশ্চয়ই, আমার তো পিছু টান নাই, কোনোদিন রেলগাড়িতে উঠি নাই, বরং শখ একবার রেলগাড়িতে যায়, আর কলকাতা গিয়ে একদিন বরফ খামো। বরফের কথা অনেক শুনছি, কোনো কালে চোখে দেখি নাই, জীবনে যদি এই স্বাদটা মিটে। ভুজঙ্গধর হাসতে হাসতে বললেন, দেখলেন দেখলেন ছোটবাবু, ও এক কথায় রাজি, একেবারে এক পায়ে খাড়া। এই নেতাই বোষ্টমের আমি কতকাল স্তক দেখে আসছি, কোনো কালে এই 2-3খানা গ্রামের বাইরে যায় না, আর আজই আপনার কথা শুনি না অমনি কলকাতায় যাইতে চায়। নবীন কুমার বলল, আমি কলকাতায় নিয়ে গিয়ে
ওর গান শোনাবো সবাইকে। এমন সুকণ্ঠের অধিকারী হয়ে শুধু শুধু পাড়া গায়ে পড়ে থাকবে কেন? ভুজঙ্গধর এবার বিচিত্র মুখভঙ্গি করে বলল, গ্রাম থেকে সব ভালো ভালো জিনিস যদি আপনারা শহরে লইয়া যান, তাহলে আমরা কি লইয়া থাকুন? শহর থেকে কিছু ভালো জিনিস ছিটে ফোটা গ্রামে পাঠাইতে পারেন না? নবীন কুমার বলল, এটাই এই যুগের রীতি। ভট্টাচ মশাই সুযোগ পেলে সব গুণীজ্ঞানীরা শহরে যাবে, কারণ শহরে টাকা আছে। টাকাই তো মধু। হ্যাঁ, টাকা যে কত মধু তা আমি জানি, কিন্তু ছোটবাবু, শহরে সে টাকার যোগান দেয় কে? এ গ্রামের টাকাই শহরে যায় না। গ্রামই হলো গিয়ে দেহ, এ দেহে সব রক্ত যায় শহর নামের মস্তিষ্কে। কি ভুল কইতাছি? তবে আপনারাও এই কথাটা ভোলেন না যে মানুষের হৃৎপিণ্ডটা থাকে দেহের মধ্যে, মস্তিষ্কে নয়। গ্রামই দেশের প্রাণ। নবীন কুমার নিজ গাত্র থেকে শালটি খুলে নিতাই চাঁদকে শিরোপা দিল। তারপর তার গুপি যন্ত্রটি নিয়ে পরীক্ষা করতে লাগলো মনোযোগ দিয়ে। সেই দিন থেকে নবীন কুমার নিতাই চাঁদের কাছ থেকে সঙ্গীত শিক্ষা নিতে শুরু করলো। তার নিজের কণ্ঠেও বেশ সুর আছে, গান তুলতে পারে সহজে। এই শিল্পকলাটি সম্পর্কে তার মনের মধ্যে একটি তৃষ্ণা রয়ে গেছে অনেক দিন থেকে। দিন দুয়েক পরে ভুজঙ্গধরের পেরাপেরিতে এক প্রকার বাধ্য হয়ে গ্রাম পরিদর্শনে বেরোল নবীন কুমার। এবার অবশ্য পদব্রজে নয়, পালকিতে। সঙ্গে দুলাল চন্দ্র এবং অন্য কয়েকজন সহচরও রইল। ঘোরা হলো প্রায় 4-5টি গ্রাম। মধ্যে মধ্যে পালকি নামিয়ে নবীন কুমার বিশ্রাম নেয়। সেই আসরে গ্রামের কিছু মানুষজনদের সঙ্গেও দেখা হয়। অধিকাংশই রুগ্ন শীর্ণ চেহারা। নবীন কুমার বিস্ময় বোধ করে, এখন নীলকর সাহেবদের অত্যাচার আর নেই, তবু গ্রামের মানুষদের এই দশা কেন? এক স্থানে সম্ভবত আগে থেকে কোনো ব্যবস্থা করা ছিল। নবীন কুমার একটি বড় আটচালা সমেত কাছারি বাড়িতে এসে পৌঁছালো মধ্যাহ্নে। ভুজঙ্গধর জানালো যে এখানে নবীন কুমার আহার সেরে কয়েক ঘন্টা জিরিয়ে নেবে, তবে তার আগে স্থানীয় প্রজাদের একবার সাক্ষাৎ দিলে ভালো হয়। নবীন কুমার কাছারি থেকে আটচালার প্রান্তে এসে দাঁড়াতেই দেখতে পেল সেখানে জমায়েত হয়েছে প্রায় 1000 খানেক মানুষ। ভুজঙ্গধর তাদের উদ্দেশ্যে সাধু বাংলায় বলল, শুনো প্রজাগণ, আমাদের পরম পূজ্য জমিদার শ্রীযুক্ত নবীন কুমার সিংহ মহাশয় তোমাদিগের সম্মুখে উপস্থিত। কার্যান্তরে ব্যাপৃত থাকায় তিনি এতদিন আমাদিগের এই অঞ্চলে আসিতে পারেন নাই। তোমরা ইহার অগ্রজ বাবু গঙ্গানারায়ণ সিংহ মহাশয়ের পরিচয় এককালে জানিয়াছ। তিনি তোমাদের মঙ্গলের জন্য নিজের রক্তপাত পর্যন্ত করেছিলেন। কারাগারের অন্ধকারে দুঃসহ ক্লেশের সহিত দিন কাটাইয়াছেন। ইনি তাহারই সুযোগ্য ভাতা, আমাদের পূজনীয় মহানুভব ঈশ্বর রামকমল সিংহের পুত্র। এতকাল পরে তিনি এই অঞ্চলে আসিয়া তোমাদের অবস্থা স্বচক্ষে দেখিয়া এবং পরপর 2 বৎসরের আকালের কথা বিবেচনা করিয়া তিনি দয়াপূর্বক তোমাদের এই 2 বৎসরের খাজনা মকুব করিয়া দিলেন। প্রজারা প্রথমে একেবারে নীরব থেকে মূল সত্যটি হৃদয়ঙ্গম করে চিৎকার চেঁচামেচিতে একেবারে ফেটে পড়ল। ভুজঙ্গধর নবীন কুমারের দিকে চেয়ে বলল, হুজুর, এবার আপনি ঘোষণাটি একবার নিজের মুখে উচ্চারণ করুন। নবীন কুমারের কাছে ঘোষণাটি যেমনই অপ্রত্যাশিত তেমনই অদ্ভুত। সে কড়া গলায় বলল, এই প্রহসনের মানে কি? এখানকার আদায় তহসিল আপনি করেন, আমি নামেই শুধু জমিদার। আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে এখানে থেকে একটি আদলাও আমরা পাই না। তবে আর আমার খাজনা মুকুব করা বা না করায় কি এসে যায়? ভুজঙ্গধর বলল, ছোটবাবু, আমি আপনাকে টাকা কড়ি দেই বা না দেই সেটা ভিন্ন কথা। সেটা আমার আপনার ব্যাপার। আমি জানি এই লোকগুলোর এখন খাজনা দেওয়ার ক্ষমতা নেই। আমি হয়তো খাজনার জন্য ওগো উপর চাপ দিলাম না, কিন্তু খাজনা না দিয়ে জমিদারকে ঠকাইলে ওগো মনের মধ্যে একটা পাপের ভাব থাকে। ওরা ভাবে খাজনা না দিলে জমি পয়মন্ত হয় না। সুতরাং আপনি জমিদারি হইয়া যদি নিজের মুখে খাজনা মুকুব কইরা দেন, ওরা শাস্তি পায়। 2 হাত তুলে প্রজাদের উদ্দেশ্য করে ভুজঙ্গধর বলল, এই চুপ চুপ, ছোটবাবু কথা কবেন, তোরা মন দিয়ে শোন। সকলে থেমে যেতে নবীন কুমার বলল, তোমাদের খাজনা মুকুব। ভুজঙ্গধর বলল, 2 বৎসরের জন্য। নবীন কুমার বলল, না, চিরকালের জন্য। আজ থেকে আমার এলাকার সব জমি নিষ্কর হয়ে গেল। নবীন কুমার এইটুকু বলে থেমে যেতে এমন কোলাহল শুরু হয়ে গেল যে কান পাতা দুষ্কর।
কারোর কোনো কথা বোঝা যায় না। প্রজারা অনেকে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। জমিদার আছে অথচ জমির খাজনা লাগবে না, এ আবার কেমন কথা? কয়েকজন লোক অত শত না বুঝেও ছুটে এলো নবীন কুমারের পায়ে পড়ে প্রণাম জানাবার জন্য। অবস্থা এমন দাঁড়ালো যে নিরাপত্তার জন্য নবীন কুমারের পক্ষে আর সেখানে দাঁড়িয়ে থাকা চলে না। ভুজঙ্গদর নবীন কুমারকে টেনে নিয়ে এলো কাছারি ঘরের মধ্যে। এবার নবীন কুমারের মুখে মৃদু হাস্যের রেখা। ভুজঙ্গদরের চোখে স্থির দৃষ্টি রেখে সে কৌতুকে সুরে বলল, কেমন জব্দ করলুম আপনাকে? ভুজঙ্গদর বিমূঢ় হয়ে বলল, এ আপনি কি কইলেন ছোটবাবু? চিরকালের জন্য খাজনা মুকুব? তাও কখনো হয় নাকি? এ তো পোলাপানগোর মতো কথা। নবীন কুমার বলল, আপনি ভেবেছিলেন আপনি নিজে চিরকাল আমাদের জমিদারি রোজগারের হজম করবেন, সে পথ মেরে দিলেন কিনা? ভুজঙ্গদর বলল, কিন্তু সরকারের ঘরে তো আপনাকে বৎসর বৎসর ট্যাক্সও জমা দিতে হইবে। যদি কোনো আয় না থাকে তাহলে সে দেখা যাবে খন। নবীন কুমারের ঘোষণায় বিরাট এক বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ইব্রাহিমপুর পরগনায় অনেকগুলি গ্রাম। সেসব গ্রামের অধিবাসীদের মধ্যে কার কার খাজনা মুকুব হলো, কার হলো না, তা বোঝাই গেল না। যেসব প্রজা সেদিন উপস্থিত ছিল জমিদারের সামনে শুধু তারাই কি সুবিধা পেল? এর মধ্যে আবার কিছু এলাকা ছিল নীলকরদের কাছে ইজারা দেওয়া। সাহেবরা চলে যাওয়ার পর চাষিরা আপন মনে চাষ করে চলেছে বটে, কিন্তু জমি ইজারা মুক্ত হয়েছে কিনা তাই বা কে জানে। নবীন কুমারের পক্ষে আর ইব্রাহিমপুরের কুঠিবাড়িতে টেকাই অসম্ভব হয়ে দাঁড়ালো। দলে দলে লোক ধেয়ে আসছে, তার প্রত্যেকে নিজের জমির খাজনা বিষয়ে জমিদারের মুখ থেকে আশ্বাসবাণী শুনতে চায়। সে এক অসম্ভব ব্যাপার। নবীন কুমারের স্নানাহার করারও সময় নেই, কারণ এইসব অবোধ মানুষগুলি এক কথায় বারবার বুঝিয়ে বললেও বোঝে না। গ্রামে গঞ্জে ঢাক পিটিয়ে জমিদারের বার্তা জানাবার জন্য ঘোষক পাঠানো হলো। কুঠিবাড়ি ছেড়ে নবীন কুমার আশ্রয় নিল বজরায়। সেখানেও তার সঙ্গী রইল ভুজঙ্গদর। বজরা ভেসে চলল কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়ায়। দিনে মাত্র একবার কোনো জনবিরল স্থানে থামে। ভুজঙ্গদরের কাছে প্রায় সর্বক্ষণ সে গ্রামের জীবনযাত্রার খুঁটিনাটি বিষয় শোনে। এই যাত্রার প্রারম্ভে সে উদ্বুদ্ধ হয়েছিল প্রকৃতি প্রেমে, এখন তার আগ্রহ জীবন্ত মানুষ সম্পর্কে। ইতিমধ্যে নবীন কুমার সিদ্ধান্ত নিয়েছে যে ইব্রাহিমপুর থেকে নবদ্বীপ পর্যন্ত একটানা পাকা সড়ক সে নিজ ব্যয়ে নির্মাণ করে দেবে। পথের যোগাযোগের অভাবে গ্রাম্য পণ্য মার খায়। একদিন মধ্যাহ্নে নদীর দক্ষিণ তীরে একটি গ্রামে বহু লোকের বিপন্ন হাহাকার শোনা গেল। মানুষজন ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। নবীন কুমার সেদিকে বজরা ভেড়াতে বলতেই ভুজঙ্গদর নিষেধ করল। ওই পারে সুখচরের জমিদারের এলাকা। ভুজঙ্গদর বলল, আপনার পক্ষে ওখানে পদার্পণ করা মোটেই উচিত হয় না। ওই দেখেন আরেক লাহামের জমিদার, ওনার নায়ে 5খানি হাতি লইয়া গ্রামে আসে। যেসব দুষ্ট প্রজা খাজনা দেয় না, তাগো বাড়ি হাতির পায়ে গুতায়া গুতায়া গুড়িয়ে দেয়। সেই জন্য সুখচরের জমিদারদের বাড়িতে সব সময় টাকা ঝমর ঝমর করে। সেই টাকায় বাবুরা কলকাতায় বাইজি নাচায়, পায়রা ওড়ায়, মন্দির বানায়ছে 2-3 খান। একটু এসে ভুজঙ্গদর জিজ্ঞেস করে, ছোটবাবু, আপনি কলকাতায় মন্দির বানান না? নবীন কুমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করে অন্যমনস্ক হয়ে বলে, সরকারের চোখে আমরা এখন ইব্রাহিমপুরের জমিদার, আপনি আমাদের নায়েব। এখন থেকে আপনি নিয়মিত মাসে মাইনে পাবেন। আপনার উপর অনেক কাজের ভার দেব। প্রতি 2খানা গা অন্তর স্কুল বানাতে হবে। অকালে বছরে বিনা সুদে চাষিদের বীজ ধান আর খোরাকি ধান দিতে হবে। আর ভুজঙ্গদর বলল, কলকাতা ফিরে গেলেই তো সব ভুলে যাবেন জানি, কিংবা বিধু মুখার্জি এখনো বেঁচে আছেন না, তিনি সব ঘুরাইয়া দেবেন। নবীন কুমারের বজরার হাল ভেঙে পড়ার মেরামতির জন্য এক স্থানে থামাতে হলো। টানা প্রায় 5 দিন বজরায় বসে থেকে হাত পায়ের খিল ধরে গেছে। নবীন কুমার নেমে একটু ঘোরাঘুরি করতে চায়। স্থানটি ইব্রাহিমপুরের সদর থেকে অনেক দূরে। সম্ভবত নবীন কুমারের আগমন বার্তায় এত দূরে এসে পৌঁছায়নি। ভিনকুড়ি আর ধানকুড়ি নামে পাশাপাশি 2টি গ্রাম। গতকাল এক পশলা বৃষ্টি হয়ে গেছে বলে গাছপালা আরো বেশি সবুজ। বাতাস খুব সুখপ্রদ। দুলাল ও ভুজঙ্গদর সমুবে বেহারে নবীন কুমার হাঁটতে হাঁটতে চললে এলো অনেকখানি।
তাদের পশ্চাতে ছোট একটি কৌতূহলী দলের ভিড় চলেছে। সেদিকে মন না দিয়ে নবীন কুমার সঙ্গীদের সঙ্গে কথা বলতে বলতে চলেছে। একটি তাল গাছের নিচে বহুকাল আগে অগ্নিদগ্ধ হয়ে একটি কুটিরকে ঘিরে আগাছার এক জঙ্গল জন্মে গেছে। সেখান দিয়ে যেতে যেতে অকস্মাৎ মনুষ্য কণ্ঠের ঘর ঘর শব্দ শুনে নবীন কুমার থমকে দাঁড়ালো। সেই জঙ্গল ভেদ করে বেরিয়ে এলো একজন। অনেকটা মনুষ্যাকৃত হলেও সে মানুষ না বন্যপ্রাণী তা বোঝা যায় না। তার পরনে কোনো সুতির বস্ত্র নেই। কয়েকটি গাছের ডাল তার কোমরে ঘুমসির সঙ্গে বাঁধা, বুকে মুখে মাটি মাখা। অন্তত 25-30 বছরে সে কোনো ক্ষৌরাকারের সংস্পর্শে যায়নি। লোকটি এগিয়ে এসে সেই দলটির দিকে স্থির নেত্রে তাকিয়ে থাকলো। গ্রামবাসীদের কয়েকজন বলে উঠল, সাবধান বাবুরা, ওর কাছে যাবেন না। নবীন কুমার জিজ্ঞেস করলো, কে ওই লোকটি? গ্রামবাসী জানালো যে ওই লোকটির নাম ত্রিলোচন দাস। এক সময় কয়েক বছরে খাজনা বাকি করায় জমিদাররা লোক লাগিয়ে বাড়ি পুড়িয়ে দেয়। সব কিছু এখনো সেই অবস্থাতে আছে। নবীন কুমার জিজ্ঞেস করলো, এখানে কাদের জমিদারি? ভুজঙ্গদর তাড়াতাড়ি বলে উঠল, এটাও ইব্রাহিমপুরের মধ্যেই বটে, কিন্তু এই ঘটনা তার আমলে নয়। এই ঘটনার কথা সে জানে না। ভুজঙ্গদর নায়েবি করছে গত 20 বৎসর। তার আগেকার নায়েব উদ্ধব নারায়ণের নাম শুনলে এখনো অনেকে ভয়ে কাঁপে। প্রজাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা ছিল তার শখের ক্রীড়া। নবীন কুমার বলল, এতকাল ধরে এই বাড়ি সেই অবস্থায় আছে, আপনার আমলেও আপনি কিছু সুবন্দোবস্ত করেননি কেন? ভুজঙ্গদর জানালো, সে চেষ্টা করলেও করবার উপায় নেই। ও কারুকে কাছে ঘেঁষতে দেয় না। গ্রামবাসীরা আরও তথ্য জানালো যে নায়েবের অত্যাচারে লোকটি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে দেশ ছেড়ে চলে যায়। অনেক দিন ওর কোনো সংবাদ ছিল না। ওর ভিটে এই পোড়া অবস্থাতেই ছিল। তারপর বেশ কিছু বছর পরও একা ফিরে আসে ঘোর উন্মাদ হয়ে। নিজের ভিটেটুকুই শুধু চেনে, আর কোনো মানুষ চেনে না। সবচেয়ে আশ্চর্যের কথা, ও এই ভিটে মাটি কামড়ে কামড়ে খায়। আর কোনো খাদ্য কেউ ওকে গ্রহণ করতে দেখেনি কখনো। এমনকি অন্য কেউ খাদ্য ছুঁড়ে দিলেও তা সে স্পর্শ করে না, শুধু মাটি খেয়ে বেঁচে থাকে। এই সময় ত্রিলোচন দাস ধীরস্বরে বলল, বাবু, একটু জল দেবেন? ছিঁড়ে ভিজিয়ে খাবো। নবীন কুমার বলল, ওই তো লোকটি জল চাইছে, চিড়ে চাইছে। গ্রামবাসীরা চেঁচিয়ে বলে উঠল, না না, শুনবেন না, ওটা ওর কথার কথা, ও খুব সাংঘাতিক, কাছে যাবেন না। কিন্তু নবীন কুমার সেসব অগ্রাহ্য করে 2-1 পা এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, তোমাকে চিড়ে দেবো, অন্য খাদ্য দেবো, তোমার চিকিৎসা করাবো, তুমি যাবে আমাদের সঙ্গে? ত্রিলোচন দাস সঙ্গে সঙ্গে প্রায় ব্যাঘ্রের মতন এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল নবীন কুমারের উপরে। কেউ কিছু বোঝবার আগেই দেখা গেল নবীন কুমার ভূতল শয্যায়, আর ত্রিলোচন তার বক্ষস্থল কামড়ে ধরেছে। সকলে মিলে হুড়োহুড়ি করে যখন ত্রিলোচন দাসকে টেনে তোলা হলো, তখন দেখা গেল তার মুখে নবীন কুমারের পোশাকে একটি টুকরো সমেত এক খাবলা মাংস। তার প্রভুর এই দশা করছে দেখে দুলাল ক্রোধে অধীর হয়ে তৎক্ষণাৎ লোকটির চুলের মুঠি ধরে ফেলে দিল মাটিতে, এবং তারপর তার হাত ও পা সমানে চালাতে লাগলো। অন্যরাও যোগ দিল তার সঙ্গে। অল্পক্ষণের মধ্যেই উন্মাদ ত্রিলোচন দাস দুলালের প্রহারে খুন হয়ে গেল। ভুজঙ্গদরের কোড়ে শায়িত নবীন কুমার তখনও সংজ্ঞাশূন্য। তার ক্ষতস্থান দিয়ে ভলকে ভলকে রক্ত বেরিয়ে আসছে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।